স্টুডেন্টস, আমরা ক্লাস 12 এর ইতিহাস পড়াচ্ছি ঔপনিবেশিকরণ। আজকে পড়াবো ভারত, পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ। তবে এই চ্যাপ্টারটা বড় হওয়ার জন্য আমরা এটা পার্ট 7 করছি। আজকে পড়াবো মূলত ভারতের রাজনৈতিক ব্যবস্থা। তার মধ্যে থাকবে কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থা, অঙ্গরাজ্যের বা স্থানীয় রাজনৈতিক ব্যবস্থা এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক। স্টুডেন্ট দেখো, ব্রিটিশদের ছেড়ে যাওয়া ভারতীয় উপনিবেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিনটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। প্রথমে তো ভারত আর পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। এবার পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান পরে, যেটা পরে 1971 সালে স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। এই তিনটি দেশের রাজনৈতিক ব্যবস্থা আমরা আলোচনা করব আজকে। মূলত ভারতের রাজনৈতিক ব্যবস্থা দেখো, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। স্বাধীন ভারতের রাজনৈতিক ব্যবস্থায় ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ভারতীয়দের সুদীর্ঘ লড়াই এবং ব্রিটিশ শাসন নীতি উভয়ের প্রভাব পড়েছে। সংবিধান রচনা পরিষদের সভাপতি বি.আর. আম্বেদকর 1949 খ্রিস্টাব্দের 25 নভেম্বর বলেন, 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি আমরা একটি পরস্পর বিরোধী জীবনে প্রবেশ করতে চলেছি। রাজনৈতিক ক্ষেত্রে আমরা সাম্যের অধিকার পাবো এবং অর্থনৈতিক জীবনে আমরা পাবো অসাম্য। ভারতে সংবিধান 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গৃহীত হয় এবং 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি তা কার্যকর হয়। তোমাদের এটা মনে রাখতে হবে যে ভারতের সংবিধান 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গৃহীত হয় এবং 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি তা কার্যকর হয়। এভাবে 444টি ধারা, 12টি তফসিল এবং 97টি সংশোধন নিয়ে ভারতীয় সংবিধান বিশ্বের সর্ববৃহৎ সংবিধান হিসেবে আত্মপ্রকাশ করে। 26 জানুয়ারি দিনটি বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়। স্বাধীন ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রধান তিনটে দিক আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থা, মানে কেন্দ্রের শাসন যে, আর দুই হচ্ছে অঙ্গরাজ্যের বা স্থানীয় রাজনৈতিক ব্যবস্থা, আর অঙ্গরাজ্যগুলো যে শাসন করে সেটা, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক থাকে, এবং কেন্দ্র কতটা পাওয়ার পাবে, রাজ্য কতটা পাওয়ার পাবে, কোন বিষয়ে কেন্দ্র আইন প্রণয়ন করবে, কোন বিষয়ে রাজ্য প্রণয়ন করবে, এগুলো সব বিস্তারিত ব্যাখ্যা। এক হচ্ছে কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থা। ভারতের কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থার প্রধান দিকগুলি হলো, এক হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। জনসংখ্যার বিচারে ভারতবর্ষে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর থেকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবিধানের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি গণতান্ত্রিক আদর্শ সুবিচার, স্বাধীনতা এবং সাম্য স্বীকৃতি লাভ করেছে। 1947 খ্রিস্টাব্দের একই সময় পথ চলা শুরু করেও পরবর্তীকালে পাকিস্তান ও বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য বারবার আঘাত পেয়েছে। সেই বিচারে গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ভারতীয় জনগণ যথেষ্ট কৃতিত্বের দাবি করছে। মানে ভারত পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, সেখান থেকে আবার ভাষা নিয়ে গন্ডগোল, তাদের নিজেদের মধ্যে উর্দু রাষ্ট্রভাষা হবে না, বাংলা রাষ্ট্রভাষা হবে, এই সব নিয়ে ভাষা নিয়ে গন্ডগোল, এবং পূর্ববঙ্গের যে আলাদা হয়ে যাওয়া, বাংলাদেশ তৈরি হয়ে যাওয়া, এইগুলোর ক্ষেত্রে তারা কিন্তু কৃতিত্বের দাবি করতে পারছে না। কিন্তু ভারত কিন্তু এই জাতীয় কোনো সমস্যায় জর্জরিত নয়। দুই হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সংবিধান অনুসারে ভারতবর্ষ হলো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে আমরা কোনো ধর্ম মানি না এটা নয়, কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে আমাদের এখানে প্রত্যেকটা ধর্মের, মানে প্রত্যেকটা জনজাতির প্রত্যেকটা ধর্মের পালনের স্বাধীনতা আছে আর কি। যে যার নিজস্ব ধর্ম পালন করবে, এখানে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল কারণ। ভারতে কোনো একটি বা একাধিক বিশেষ ধর্মকে অগ্রাধিকার বা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়নি। যেমন ইসলামিক রাষ্ট্রগুলো তাদের ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করা যায়, সেরকম ভারতে কোনো এরকম নেই। কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে যে কোনো ধর্ম গ্রহণ বা ধর্মাচরণ অধিকার ভারতীয়দের আছে। ভেঙ্কট রমনের মতে রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষক নয়, কোনো ধর্মের বিরোধীও নয় বা অধার্মিকতার আশ্রয়স্থলও নয়। সকল প্রকার ধর্মীয় গোড়ামি এবং কার্যকলাপ থেকে সম্পূর্ণ মুক্ত থেকে ধর্ম সম্পর্কে রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এবার 3 হচ্ছে নির্বাচন ব্যবস্থা। ভারতীয় শাসন ব্যবস্থার একটি অন্যতম স্তম্ভ হল নির্বাচন ব্যবস্থা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভারতীয় জনগণ কেন্দ্র ও প্রদেশগুলির শাসক নির্বাচন করেন। স্বাধীনতা লাভের পর ভারতে 1951 থেকে 52 খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951-52 খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের নেতৃত্বে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয়। 21 বছর ও তার বেশি বয়সের 17,30,00,000 ভোটদাতাই প্রথম নির্বাচনে ভোট দেয়। তখন কিন্তু 18 বছর ছিল না, তখন ছিল ভোটদাতার বয়স 21 বছর। এই নির্বাচনে 14টি জাতীয় দল, 63টি আঞ্চলিক দল এবং বহু নির্দল প্রার্থী অংশ নেয়।
লোকসভার 489টি এবং রাজ্য বিধানসভা 3,283টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস লোকসভার 75% এবং রাজ্য বিধানসভার 68.5% আসনে জয়লাভ করে। মার্কিন সাংবাদিক মাইকেল ব্রেচারের মতে এই নির্বাচন ছিল ভারতের রাজনৈতিক গণতন্ত্রের প্রথম বৃহত্তম পরীক্ষা। ভারত সসম্মানে এই পরীক্ষা উত্তীর্ণ হয়। ডক্টর বিপান চন্দ্রের মতে এই নির্বাচন ছিল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় গণতন্ত্রের বৃহত্তম পরীক্ষা, যা স্বাধীন ভারতের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এবার দেখো 4, ব্রিটিশ ও মার্কিন রীতির মিশ্রণ। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর কিছু কিছু উপাদান গ্রহণ করা আছে। যেমন ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এর অনুসরণে ভারতের আইনসভায় নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার সৃষ্টি হয়েছে। মূলত লোকসভা হচ্ছে যেখানে আমরা যে প্রধানমন্ত্রী বা এই যে এমপি নির্বাচন করি, এটা লোকসভা। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ব্যবস্থা অনুসারে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো গড়ে তোলা আছে। বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে 29টি অঙ্গরাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 5 সাংবিধানিক প্রধান শাসক। সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। তিনি 5 বছরের জন্য নিযুক্ত হন। প্রকৃতপক্ষে তিনি হলেন ইংল্যান্ডের রাজা বা রানীর মতোই নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক। রাজা নিয়মতান্ত্রিক শাসক এই কারণে আমরা কিন্তু রাষ্ট্রপতিকে আমরা সাধারণ জনগণ ভোট দিই না, আমরা যাদের ভোট দিয়ে পাঠাই তারা রাষ্ট্রপতি নির্বাচন করেন। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দেশ শাসন করেন। কেন্দ্রীয় আইনসভা কোনো আইন পাশ করতে চাইলে তাতে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। তবে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্টের বিলে সম্মতি দিতে বাধ্য। তবে দেশের জরুরি অবস্থা ও অন্যান্য কয়েকটি বিশেষ পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এছাড়া একজন উপরাষ্ট্রপতি থাকেন, যিনি আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সভাপতি পান। অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের যে উচ্চকক্ষ আছে আইনসভার উচ্চকক্ষ বা রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাজ্যসভায় সভাপতি করেন উপরাষ্ট্রপতি, আর লোকসভার সভাপতি করেন কিন্তু স্পিকার। লোকসভার স্পিকার থাকেন আর কি। এবার দেখো প্রকৃত শাসক। ভারতে প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী, কারণ আমরা কিন্তু মূলত প্রধানমন্ত্রীর ভোটই দিই। ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গঠন করেন। সাত হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। দেখো ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। এর নিম্নকক্ষের নাম লোকসভা এবং উচ্চকক্ষের নাম রাজ্যসভা। মনে রাখতে হবে নিম্নকক্ষ হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। সংবিধান অনুসারে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 552 জন। এর মধ্যে 530 জন বিভিন্ন রাজ্য থেকে, 20 জন কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে এবং 2 জন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয়ে আইনসভায় যান। ভারতে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা হল 545 জন। লোকসভার মেয়াদ হল 5 বছর। সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা হল 250 জন। এদের মধ্যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কতজন থাকে? 12 জন। এবং বাকি সদস্যরা বিধানসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত। এই রাজ্যের যে বিধানসভা থাকে সেই বিধানসভার সদস্যরা পরোক্ষভাবে নির্বাচন করেন বাকি সদস্যদের। রাজ্যসভার সদস্যরা 6 বছর ওই পদে বল থাকতে পারেন। এবার মাথায় রাখতে হবে রাজ্যসভার সদস্যরা কিন্তু 6 বছর এবং একবারেই সবার কার্যকাল শেষ হয়ে যায় না, আস্তে আস্তে কার্যকাল শেষ হয়। কারো ধরো এই বছরের কার্যকাল 6 বছর শেষ হচ্ছে, কারো আগামী বছর শেষ, এইভাবে থাকে। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 অংশ পদত্যাগ করেন এবং এর স্থলে 1/3 নতুন সদস্য নির্বাচিত হন। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ে নিম্নকক্ষ আইনসভা বেশি ক্ষমতা ভোগ করে। দেখো 8 মৌলিক অধিকার। ডক্টর আম্বেদকর 1946 খ্রিস্টাব্দে বলেছিলেন যে ভারতীয়রা নতুন সংবিধানের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে সাম্যের অধিকার পাবে। আমাদের রাজনৈতিক সাম্য আছে, আমরা কিন্তু যাকে ইচ্ছা ভোট দিতে পারি, যে ইচ্ছা ভোটে দাঁড়াতে পারি, রাজনৈতিক সাম্য আছে, কিন্তু আমাদের অর্থনৈতিক সাম্য নেই। এই উদ্দেশ্যে সংবিধানের 12 থেকে 35 নং ধারায় নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার দান করাও হয়েছে। মৌলিক অধিকারগুলো অন্যতম হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার প্রভৃতি। প্রসঙ্গত প্রথমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু পরবর্তীকালে অধিকার খর্ব করা। এখন কিন্তু সম্পত্তির অধিকার মৌলিক অধিকার পর্যায়ে পড়ে না। এই অধিকারগুলি লঙ্ঘিত হলে আদালত নাগরিকদের সেই অধিকার ফিরিয়ে দেবে। তবে বাস্তব ক্ষেত্রে রাষ্ট্রের হাতে এমন কিছু অধিকার তুলে দেওয়া হয়েছে যাতে রাষ্ট্র তার প্রয়োজন মতো নাগরিকদের এই অধিকারগুলি খর্ব করতে পারে। নিবর্তনমূলক আটক আইন সহ বিভিন্ন দমনমূলক আইন প্রণয়নের দ্বারা সরকার নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করতে পারে। মৌলিক অধিকার খর্ব কোন আইনে করতে পারে? নিবর্তনমূলক আটক আইনের মাধ্যমে। না আছে নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানে
36 থেকে 51 নং ধারায় নাগরিকদের জন্য কতগুলি নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে। নির্দেশমূলক নীতিগুলির মধ্যে অন্যতম হল কাজের অধিকার, শিক্ষার অধিকার, দারিদ্র্য ও অপুষ্টি থেকে রক্ষা পাওয়ার অধিকার প্রভৃতি। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য হলেও নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। 10 হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। ভারতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। জাতীয় কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস প্রভৃতি জাতীয় রাজনৈতিক দলগুলি ছাড়াও ভারতে বহু আঞ্চলিক দলের অস্তিত্ব রয়েছে। তোমাদের প্রশ্ন আসছে জাতীয় দলের উদাহরণ, এই যে বিজেপি, সিপিআইএম, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এরা সব জাতীয় দল। স্বাধীনতা লাভের পর ভারতের সবচেয়ে বেশি দিন কেন্দ্রের সরকার পরিচালনা করেছে জাতীয় কংগ্রেস দল। সাম্প্রতিককালে কেন্দ্রে সরকার গঠনে আঞ্চলিক দলগুলি যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কারণ অনেক সময় কি হয়, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে আঞ্চলিক দলগুলির সাথে কোয়ালিশন সরকার করে, জোটবন্ধন করে, গঠবন্ধন করে যে সরকার গঠিত হয়। এই জন্য বহুদলীয় ব্যবস্থা এটা এখনকার চলছে। কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী সরকার এমন, এরা কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এরাও কিন্তু জোটবন্ধন করেছে। 11 হচ্ছে বিচার বিভাগ। ভারতের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ মোট 26 জন বিচারপতি থাকতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারতের প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। বিচারপতিরা 65 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারে। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোট কতজন আছেন? 26 জন বিচারপতি থাকতে পারে। আর হচ্ছে বিচারপতিদের কার্যকাল 65 বছর পর্যন্ত, 65 বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারে। এটা মূলধন। ভারতের সুদীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য সত্ত্বেও ইউরোপ ও উত্তর আমেরিকার গণতান্ত্রিক কাঠামোর উন্নত রূপ এখনো ভারতীয় গণতন্ত্র লাভ করতে পারেনি। 1948 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড, 1984 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, 1991 খ্রিস্টাব্দে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড প্রভৃতি তারই প্রমাণ দেয়। ভারতীয় নির্বাচনে এখনো সাম্প্রদায়িকতার যথেষ্ট প্রভাব দেখা যায়। রাজনৈতিক নেতৃবৃন্দের একটি বড় অংশই সীমাহীনভাবে দুর্নীতিগ্রস্ত। তাছাড়া দেশের অগণিত দরিদ্র নিরক্ষর মানুষের কাছে সাংবিধানিক সাম্য, স্বাধীনতার অধিকার এখনো প্রহসন ছাড়া আর কিছুই নয়। তা সত্ত্বেও একথা নিশ্চিত করেই বলা যায় যে প্রতিবেশী অন্য রাষ্ট্রের তুলনায় ভারতের রাজনৈতিক ব্যবস্থা অনেকটাই সফল। এবার দেখো অঙ্গরাজ্যের বা স্থানীয় রাজনৈতিক ব্যবস্থা। অঙ্গরাজ্য কিভাবে চলে? স্বাধীন ভারতের অঙ্গরাজ্যের বা স্থানীয় রাজনৈতিক ব্যবস্থার প্রথম দিকগুলি হলো, এক হচ্ছে রাজ্য আইনসভা। ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা রয়েছে। রাজ্য আইনসভা এক কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট, কোনো জায়গায় এক কক্ষ, আবার কোনো জায়গায় দ্বিকক্ষ আছে। যেমন বিধানসভা, আবার আছে বিধান পরিষদ, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিধান পরিষদ নেই। কিন্তু রাজ্য আইনসভা এক কক্ষ বিশিষ্ট হতে পারে বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। সেই জন্য রাজ্যের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, সেখানে শুধু নিম্নকক্ষ বিধানসভা রয়েছে। যেটা শুধু এক কক্ষ, তাদের শুধু নিম্নকক্ষ বিধানসভা অস্তিত্ব রয়েছে। পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষের অস্তিত্ব রয়েছে। যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে সর্বাধিক ক্ষমতা বিধানসভায় ভোগ করে। আইন প্রণয়ন করা রাজ্য আইনসভার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ হল রাজ্য আইনসভার স্থায়ী কক্ষ। রাজ্যপাল এটিকে কখনোই ভেঙে দিতে পারেন না। এক বিধান পরিষদের কার্যকালের মেয়াদ 6 বছর। এর 3/1 সদস্য প্রতি 2 বছর পরপর অবসর গ্রহণ করেন। সংবিধান অনুসারে কোন রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা 40-এর কম হবে না। বিধান পরিষদের 6/5 ভাগ সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত এবং 1 ভাগ সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হয়। তিনি হচ্ছে বিধানসভা। রাজ্য আইনসভা জনপ্রতিনিধি কক্ষ হল বিধানসভায় সদস্যরা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। এক হচ্ছে বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর। অবশ্য এই কার্যকাল শেষ হওয়ার পূর্বে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারে। 2, সংবিধান অনুসারে বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক 500 এবং সর্বনিম্ন 60 হতে পারে। রাজ্যপাল প্রয়োজন মনে করলে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের একজনকে বিধানসভায় মনোনীত করতে পারেন। বর্তমানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা বিধানসভা সদস্য সংখ্যা যথাক্রমে 294 ও 60। পশ্চিমবঙ্গে 294 আর ত্রিপুরায় 60। 4 হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক। রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাজ্যপাল। তিনি রাষ্ট্রপতি কর্তৃক 5 বছরের জন্য মনোনীত হন। সংবিধান অনুসারে তিনি হলেন অঙ্গরাজ্যের শাসন বিভাগের প্রধান। তার নামে রাজ্যের শাসন কার্য পরিচালিত হয়। তিনি বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে এবং তার পরামর্শক্রমে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। তিনি মুখ্যমন্ত্রী সহ যে কোনো মন্ত্রীকে পদচ্যুত করতে পারেন। তবে ভারতীয় সংবিধানে রাজ্যপালের হাতে যে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে তা ব্যবহার করে রাজ্যপাল যে কোনো সময় রাজ্যের প্রকৃত শাসক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
5 আছে প্রকৃত শাসক। বাস্তবে রাজ্যের প্রকৃত শাসক হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। রাজ্য আইনসভার সদস্য নন এমন ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে তাকে 6 মাসের মধ্যে রাজ্য আইনসভার সদস্য হতে হয়। তারা তিনি ভোটেই দাঁড়ালেন না, এমন একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী হবে, তখন কি হবে? তাকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আবার কোথাও ভোট করে তাকে 6 মাসের মধ্যে ভোট করে তাকে জিতে আসতে হবে। মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর। তিনি বিধানসভার নেতা, মন্ত্রিসভার নেতা, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে এবং রাজ্যপালের পরামর্শদাতা হিসেবে প্রভূত ক্ষমতা ভোগ করেন। হচ্ছে রাজ্য মন্ত্রিসভা। সংবিধান অনুসারে রাজ্যপালকে সহায়তা ও পরামর্শদানের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত একটি মন্ত্রিসভা থাকে। মন্ত্রিসভার সদস্যদের রাজ্য আইনসভার যে কোনো কক্ষের সদস্য হতে হয়। আইনসভার সদস্য নয় এমন ব্যক্তি মন্ত্রিসভা নিযুক্ত হলে তাকে 6 মাসের মধ্যে আইনসভার সদস্য হতে হয়। রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শ করবে, অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। মূল্যায়ন। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ক্ষমতার এখতিয়ার নিয়ে বিভিন্ন সময় বিতর্কের সৃষ্টি হয়েছে। মানে মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের মধ্যে বিরোধ কিন্তু একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে। তবে মন্ত্রিসভার পিছনে রাজ্য আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন থাকলে রাজ্যপাল সাধারণত মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন না। তবে বাস্তবে দেখা যায় যে রাজ্যপাল হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা থাকায় রাজ্য মন্ত্রিসভার মর্যাদা ও গুরুত্ব অনেকাংশে বিনষ্ট হয়েছে। এই স্বেচ্ছাধীন ক্ষমতাটা অনেকাংশ মর্যাদাকে বিনষ্ট করেছে। অবশ্য মন্ত্রিসভার পিছনে তীব্র জনসমর্থন থাকলে সেই হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী পারে না, কিন্তু জনসমর্থন তো মন্ত্রিসভার সঙ্গে থাকে। সেজন্য রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাকে রাজ্যপাল যদি সরকারকে উৎখাত করে, কিন্তু পরে নির্বাচন হলে আবার সেই সরকার ফিরে আসবে। এই জন্য রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে না আর কি। এরপর হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। সংবিধান অনুসারে ভারত একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলনীতি অনুসারে দিল্লিতে একটি কেন্দ্রীয় সরকার এবং প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে রাজ্য সরকারের অস্তিত্ব রয়েছে। সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সম্পর্ক অর্থাৎ ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে কোনো গণ্ডগোল না, ক্ষমতা বিষয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মধ্যে মূলত 3 ধরনের ক্ষমতা বন্টিত হয়েছে। একটা হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা, 2 শাসন সংক্রান্ত ক্ষমতা এবং 3 অর্থ সংক্রান্ত ক্ষমতা। প্রথমে দেখো আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন। সংবিধানে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলোকে 3টি তালিকাভুক্ত করা হয়েছে। এক হচ্ছে কেন্দ্রীয় তালিকা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক, মুদ্রা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। মানে এখানে শুধু কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে পারে। এই তালিকাভুক্ত বিষয়ে একমাত্র কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টই আইন প্রণয়নের অধিকারী। কেন্দ্রীয় তালিকার বিষয়ে কেন্দ্রই আইন প্রণয়ন করবে, রাজ্য কিছু করতে পারবে না। রাজ্য তালিকাভুক্ত। 2 পুলিশ, আইন শৃঙ্খলা, স্বায়ত্তশাসন, ভূমি রাজস্ব, জনস্বাস্থ্য প্রভৃতি বিষয়গুলি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। এই তালিকাভুক্ত বিষয়ে সাধারণ অবস্থায় রাজ্য আইনসভা আইন প্রণয়নের অধিকারী। সাধারণ অবস্থায় কথাটাকে খেয়াল রাখতে হবে, সাধারণ অবস্থায়, নর্মাল অবস্থায় কিন্তু রাজ্য তালিকাভুক্ত। যখনই কোন রকম পরিস্থিতি জটিল তৈরি হয়, ধরো কোনো যুদ্ধ পরিস্থিতি বা কিছু, তখন কিন্তু রাজ্য তালিকার বিষয় একদম সরাসরি কেন্দ্রীয় সবকিছু করে। এরপর আছে যুগ্ম তালিকা। বিবাহ, দেওয়ানি, ফৌজদারি আইন, বিদ্যুৎ, শিক্ষা, সংবাদপত্র প্রভৃতি বিষয়গুলো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এই তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় রাজ্য উভয় আইনসভা আইন প্রণয়নের অধিকারী। দেখো কেন্দ্রের প্রাধান্য, নামেই কেন্দ্র, রাজ্য আর যুগ্ম তালিকা আছে, কিন্তু কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত। কিভাবে দেখো, আইন প্রণয়নের বিষয়ে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্রীয় রাজ্য আইনসভার ক্ষমতা পৃথক থাকলেও বাস্তব ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা বেশি ক্ষমতা ভোগ করে। যেমন 1, দেশে জরুরি অবস্থা থাকলে, রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি থাকলে, আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্ত পালনের প্রয়োজন থাকলে, 2 বা ততোধিক রাজ্যের আইনসভার অনুরোধ করলে সংশ্লিষ্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনসভা আইন পাশ করতে পারে। তাহলে হলো কেন্দ্রের প্রাধান্য এক্ষেত্রে। 2 হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় রাজ্য আইনসভার আইনের বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনই কার্যকর হবে। যেমন শিক্ষা, যুগ্ম তালিকাভুক্ত। এবার শিক্ষা বিষয়ে রাজ্য একরকম বলছে, কেন্দ্র একরকম বলছে, কিন্তু কেন্দ্রের আইনই গুরুত্ব পাবে, কেন্দ্রীয় আইনে। এই যে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় রাজ্য আইনসভার আইনের বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনই কার্যকর হবে। তাহলে ঘুরে ফিরে কিসের হলো, কেন্দ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। 2 হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন। ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন সংক্রান্ত সম্পর্ক বিশদে ব্যাখ্যা করা আছে। এক হচ্ছে কেন্দ্রের প্রশাসনিক এখতিয়ার। কেন্দ্রের প্রশাসনিক এখতিয়ার হলো সমগ্র ভারত এবং কখনো কখনো ভারতের বাইরেও। সংবিধান অনুসারে কেন্দ্র যেসব বিষয়ে আইন প্রণয়নের অধিকারী, সেই সব বিষয়ে তার শাসন ক্ষমতা থাকবে। 2 রাজ্যের প্রশাসনিক এখতিয়ার। দেখো, রাজ্যের প্রশাসনিক এখতিয়ার রাজ্যের সীমানার মধ্যে সীমাবদ্ধ।
রাজ্য যেসব বিষয়ে আইন প্রণয়নের অধিকারী সেসব বিষয়ে তার শাসন ক্ষমতা থাকবে। সাধারণভাবে যুগ্ম তালিকাভুক্ত বিষয় শাসন ক্ষমতা রাজ্যের হাতে থাকবে। কেন্দ্রের প্রাধান্য শাসন সংক্রান্ত বিষয়ে রাজ্যের হাতে বিভিন্ন ক্ষমতা থাকলে বাস্তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে। যেমন সংবিধানে বলা হয়েছে যে পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভার আইনের সঙ্গে সামঞ্জস্য রক্ষিত হয় এমন ভাবে রাজ্যকে শাসন ক্ষমতা পরিচালিত করতে হবে। মানে কেন্দ্রীয় বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু এক কথা বলতে গেলে। দুই, কেন্দ্রীয় সরকার তার শাসনের সুবিধার্থে রাজ্যকে শাসন নীতি সম্পর্কে নির্দেশ দিতে পারে। তিন, কেন্দ্রীয় আইনসভা কোনো আইন প্রণয়ন করে রাজ্যের যে কোনো মন্ত্রী বা কর্মচারীকে তা কার্যকর করার নির্দেশ দিতে পারে। চার, আন্তঃরাজ্য বিরোধের মীমাংসার জন্য পার্লামেন্ট আইন পাশ করতে পারে। পাঁচ, দেশে বা কোনো রাজ্যে জরুরি অবস্থা বা কোনো রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা হলে রাজ্যের শাসন বিষয়ক ক্ষমতা কেন্দ্র বা কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের হাতে চলে যায়। যদি কোনো জায়গায় শাসনতান্ত্রিক বা অচলাবস্থা বা জরুরি অবস্থা ঘোষণা কোনো রাজ্যের ক্ষেত্রে, তখন কি রাজ্যপালের হাতে ক্ষমতা চলে যায়। মানে রাজ্যপালের হাতে ক্ষমতা চলে যায়, মানে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রই নিয়ন্ত্রণ করে, কারণ রাজ্যপাল তো কেন্দ্রের প্রতিনিধি। তিন হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা বন্টন। ভারতীয় সংবিধানে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা বন্টন করা আছে। এর প্রধান চারটি দিক লক্ষ্য করে। এক হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। দুটি পৃথক তালিকার মাধ্যমে কেন্দ্র রাজ্যগুলির রাজস্ব আদায়ের ক্ষমতা ভাগ করা আছে। এক হচ্ছে কেন্দ্রীয় তালিকা, কোম্পানি কর, উৎপাদন কর, আয় কর, কৃষি ছাড়া কৃষির মধ্যে আয়কর বাদ, বাণিজ্য শুল্ক প্রভৃতি 13টি বিষয়ে কেন্দ্রের হাতে কর আদায়ের ক্ষমতা দেওয়া আছে। দুই হচ্ছে রাজ্য তালিকা, ভূমি রাজস্ব, কৃষি আয় ও কৃষি জমির উত্তরাধিকারের উপর কর, খনিজ অধিকারের উপর কর, মাদক দ্রব্যের উপর কর প্রভৃতি 19টি বিষয়ে রাজ্যের হাতে কর আদায়ের ক্ষমতা দেওয়া আছে। দুই হচ্ছে কেন্দ্রীয় অনুদান। রাজ্যগুলি রাজস্বে ঘাটতি পূরণ ও উন্নয়ন কার্য রূপায়ণের উদ্দেশ্যে রাজ্যগুলিকে কেন্দ্র সাধারণ এবং বিশেষ দুই ধরনের অনুদান দিতে পারে। তিন হচ্ছে ঋণ সংগ্রহ। কেন্দ্রীয় সরকার স্বদেশ ও বিদেশ থেকে ঋণ সংগ্রহ করতে পারে, রাজ্য সরকার শুধু দেশের ভিতর থেকে ঋণ নিতে পারে। চার হচ্ছে অর্থ কমিশন। কেন্দ্র রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ উদ্দেশ্যে প্রতি 5 বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়। কেন্দ্রের প্রাধান্য থাকে, এটা হচ্ছে কেন্দ্রের প্রাধান্য। অর্থ সংক্রান্ত বিষয়ে রাজ্যের হাতে বিভিন্ন ক্ষমতা থাকলেও বাস্তবে বিষয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে। যেমন এক, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কর আদায়ের ক্ষেত্রে রাজ্যগুলির উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপিত হয়েছে। দুই, কোন রাজ্যকে কেন্দ্র কি পরিমাণ কেন্দ্রীয় অনুদান দেবে তা কেন্দ্রের ইচ্ছাধীন হয় কোন রাজ্য বৈষম্যের শিকার। তিন, ঋণ সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যের ক্ষমতা অনেক সীমাবদ্ধ। চার, অর্থ কমিশনের গঠন ও কার্য পরিচালনার কোনো ক্ষমতা রাজ্যগুলির হাতে দেওয়া হয়নি, যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে দেওয়া হয়েছে। এবার দেখো মূল্যায়ন। কেন্দ্র রাজ্যে একই রাজনৈতিক দল বা জোটের সরকার প্রতিষ্ঠিত হলে কেন্দ্র রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সমস্যা হয় না। ধরো এখন কেন্দ্রে বিজেপি সরকার, এবার রাজ্যগুলোতে যেমন উত্তরপ্রদেশ সব বিজেপি সরকার, তাহলে একই সরকার আছে, তো একই দলের সরকার, অতএব কোনো সমস্যা নেই। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল সরকার, তার মানে কেন্দ্রের বিরোধী সরকার, তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা বাস্তব ক্ষেত্রে দেখা যায়। কিন্তু কেন্দ্রীয় রাজ্যে পরস্পর বিরোধী দল বা জোটের সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্রীয় সরকার আইন সংক্রান্ত, শাসন সংক্রান্ত এবং অর্থ সংক্রান্ত প্রতিটি বিষয়ে রাজ্যের ক্ষমতা হস্তক্ষেপ করতে পারে। তাছাড়া রাজ্যপালের মাধ্যমে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেও রাজ্য সরকারের ক্ষমতা কেন্দ্র বহুলাংশ কেড়ে নিতে পারে। এশিয়ান রিসার্চ কে পর্যন্তই, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।